ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ পরিবারের সাথে আছো এবং এখনো স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলছো, নিজের এবং নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে এখন আমরা সবাই একটা স্থবির সময় যাপন করছি, যে কারণে আমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য বিশেষ অনলাইন ক্লাস কার্যক্রম গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু ক্লাস করেছি ইতোমধ্যে। আজ তারই অংশ হিসাবে তোমাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর মানবিক শাখার যুক্তিবিদ্যা প্রথম পত্র। আর এই বিষয়ের বিষয় শিক্ষিকা হিসাবে তোমাদের সাথে আজ রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের বেশ কিছু ক্লাস আমরা করেছি। আমাদের এই ক্লাসগুলোতে আমরা মূলত যুক্তিবিদ্যার প্রাথমিক ধারণাগুলোই আলোচনা করার চেষ্টা করেছিলাম। প্রথম অধ্যায়ের এই যে আলোচ্য বিষয়বস্তু, সেখানে আমরা যুক্তিবিদ্যার বিভিন্ন দিক বা যুক্তিবিদ্যার পরিচয়ের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছিলাম। আমার সাথে আরেকজন শিক্ষিকা, দর্শন বিভাগের প্রভাষক জনাব তাসনিম খায়রও তোমাদের এই বিষয়টি নিয়ে বেশ কিছু ক্লাস করেছেন। আমাদের এই আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা ধাপে ধাপে তোমাদের সিলেবাসকে অগ্রসর করে নেওয়ার চেষ্টা করছি, সেই সাথে তোমাদের প্রচেষ্টাটাও প্রয়োজন। এ কারণেই আমাদের প্রত্যেকটি ক্লাসের পর তোমরা বইয়ের সাহায্য নিয়ে এবং এই ক্লাসের ভিডিওগুলোকে অনুসরণ করে নিজেদের পাঠগুলো তৈরি করে নিবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি তারপরেও তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে যায়, কোনো রকম দ্বিধা থেকে যায়, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা এই ভিডিওগুলোর কমেন্টস বক্সে গিয়ে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা বিষয়টি যেহেতু তোমাদের জন্য তুলনামূলক একটি নতুন বিষয়, এ কারণে হয়তোবা তোমাদের মধ্যে অনেক ধরনেরই প্রশ্ন উত্থাপিত হতে পারে যুক্তিবিদ্যার প্রকৃতি, ধরন এসব নিয়ে। সেই আলোচনার খাতিরেই আমরা দেখছিলাম যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের অন্যতম আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে। তোমাদের নিশ্চয় মনে আছে, যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমরা ইতোমধ্যে দুটি ক্লাসে যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত এর আগেও যে দুটো ক্লাস নিয়েছি, সেখানে আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা স্বরূপগতভাবে একটি বিজ্ঞান না কলা, সে দিকটি নিয়ে। আমরা বিজ্ঞানের আলাদা প্রকৃতি এবং কলার আলাদা প্রকৃতি দেখলেও দেখেছিলাম এই উভয় জ্ঞানীয় শাখার বৈশিষ্ট্য যুক্তিবিদ্যার মধ্যে বিদ্যমান। সে কারণে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। আমরা বলছিলাম যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত আলোচনার প্রথম ক্লাসের কথা। আমাদের সাথে এই আলোচনায় যুক্তিবিদ্যার স্বরূপের দ্বিতীয় ক্লাসের যে আলোচনায়, সেখানেও আমি তোমাদের সাথে ছিলাম এবং সেই ক্লাসে, অর্থাৎ আমার গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয়টি ছিল যুক্তিবিদ্যার স্বরূপ। যুক্তিবিদ্যা কি বর্ণনামূলক না আদর্শনিষ্ঠ বিজ্ঞান? আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, সেটি হলো যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক নাকি ব্যবহারিক বিজ্ঞান? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের গত ক্লাসের পড়াগুলো মনে আছে, তারপরেও একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার একটু চেষ্টা করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমরা যখন দেখলাম যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই, তখন স্বভাবতই আমাদের সামনে কিছু প্রশ্ন আরো চলে আসে। সেই প্রশ্নের একটি হচ্ছে, যুক্তিবিদ্যা যদি বিজ্ঞান হয়, সেই বিজ্ঞানটি কি ধরনের বিজ্ঞান?
বর্ণনামূলক বিজ্ঞান নাকি আদর্শমূলক বিজ্ঞান? সেই আলোচনার প্রেক্ষিতে আমরা বিজ্ঞানের প্রকৃতিকে দুই ভাগে ভাগ করে দেখেছিলাম, বর্ণনামূলক বিজ্ঞান এবং আদর্শমূলক বিজ্ঞান বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা দেখেছিলাম বর্ণনামূলক বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই ধরন বা সেই ধারা যেখানে কোনো একটি প্রাকৃতিক বিশেষ শাখা নিয়ে বা প্রকৃতির বিশেষ কোনো শাখা নিয়ে বিশেষ কোনো ঘটনা বা বিষয়বস্তু নিয়ে কেবলমাত্র বর্ণনা দিয়ে যাওয়া হয়। ঘটনাটি কেন, কিভাবে ঘটেছে, কেমন করে তার প্রকৃতি চলেছে বা এর ভবিষ্যৎ ধরনটি কিরকম হবে ইত্যাদি ইত্যাদি যে আলোচনা, সেগুলোকে বলা হচ্ছে বর্ণনামূলক বিজ্ঞান। অর্থাৎ বর্ণনামূলক বিজ্ঞানে কেবলমাত্র একটি ধারণাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে যাওয়া হয়। অপরদিকে বিজ্ঞানের আরেকটি যে ধারা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সেখানে আমরা দেখেছিলাম এই আদর্শনিষ্ঠ বিজ্ঞান যে কোনো একটা মানদণ্ডের ভিত্তিতে বা যে কোনো একটা আদর্শের ভিত্তিতে প্রকৃতির কোনো ঘটনাবলীকে, কোনো বিষয়বস্তুকে মূল্যায়ন করার চেষ্টা করে। যেমন বলা যায় নীতিবিদ্যার কথা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় আমাদের আচরণ। এই আলোচ্য বিষয়ের ক্ষেত্রে আচরণ কেমন হওয়া উচিত সেটিকে ভালো বা মন্দত্বের যে আদর্শ তার ভিত্তিতে নীতিবিদ্যা বিচার করে থাকে। অর্থাৎ নীতিবিদ্যার আদর্শটি থাকে ভালো। এই ভালো আদর্শের সামনে কোনো আচরণ যদি ইতিবাচক ভাবে যায় সেটাকে বলা হচ্ছে ভালো আচরণ, আর এই ভালো মানদণ্ডটির সাথে কোনো আচরণ যদি নেতিবাচক ভাবে যায় সেটিকে বলা হচ্ছে মন্দ আচরণ। এই যে একটি স্ট্যান্ডার্ড ধরে, একটি মানদণ্ড ধরে আলোচ্য বিষয়ের মূল্যায়ন করা, সেইটি বিজ্ঞানের যে ধারায় আলোচনা করা হয় বা বিজ্ঞানের যে ধারাটি এই মোতাবেক চলে তাকে বলা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে বর্ণনামূলক এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞানের প্রকৃতি আলোচনার পরে আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যা নিঃসন্দেহে একটি আদর্শমূলক বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা তার আলোচ্য বিষয়ের ক্ষেত্রে আমাদের চিন্তাকে সত্যের মানদণ্ডের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকে, যে আমার এই চিন্তাটি কতটুকু সঠিক অথবা কতটুকু সঠিক নয়, একটি চিন্তা সত্যের মানদণ্ডের ভিত্তিতে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু অযৌক্তিক। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যুক্তিবিদ্যা কোনো বর্ণনামূলক বিজ্ঞান নয়। এরপরে যে প্রশ্নটি আমাদের সামনে উত্থাপিত হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যুক্তিবিদ্যা কি তত্ত্বমূলক নাকি ব্যবহারিক জ্ঞান? প্রিয় শিক্ষার্থীরা, তত্ত্ব এবং ব্যবহারিক এই কথা দুটোর বিশ্লেষণ আমরা গতদিন দেখেছিলাম। আমরা দেখেছিলাম যখন বিজ্ঞান শুধুমাত্র কোনো নিয়ম বা সূত্র আবিষ্কার বা তার আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন বিজ্ঞানকে বলা হয় তত্ত্বমূলক বিজ্ঞান। কিন্তু তত্ত্বমূলক বিজ্ঞানের এই তত্ত্বগুলো, এই নিয়ম কানুনগুলো, এই সূত্রগুলোকে যখন আমরা বাস্তব জীবনে বা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন উদাহরণে প্রয়োগ করার মাধ্যমে এদের কার্যকারিতাটাকে বা কার্যকারিতাটাকে নিরূপণ করার চেষ্টা করি, তখন তাকে বলা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করি সেক্ষেত্রে বলা যায় যুক্তিবিদ্যা কিন্তু অবশ্যই একটি তত্ত্বমূলক বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যা আমাদের সামনে চিন্তার কিছু সূত্র বা নিয়মাবলীকে উপস্থাপন করছে। একইভাবে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞানও, কেননা চিন্তার এই সূত্র বা নিয়মগুলো যুক্তিবিদ্যা যা আবিষ্কার করছে, এই তাত্ত্বিক জ্ঞানগুলো যুক্তিবিদ্যা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের বেলায়ও আমাদের কলা কৌশলগুলোকে শিক্ষা দিয়ে থাকে বা আমাদেরকে বাস্তব জীবনেও যুক্তির প্রয়োগকে উৎসাহিত করে থাকে। সেজন্যই আমরা স্বরূপগতভাবে যুক্তিবিদ্যাকে বলতে পারি এটি অবশ্যই একটি তত্ত্বমূলক এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই। তাহলে গত দুটি ক্লাসে যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত যে আলোচনা আমরা দেখেছিলাম তার যদি একটি সারমর্ম দাঁড় করাই, সেক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ একটি স্বরূপ পাই এবং সে নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু যুক্তিবিদ্যার স্বরূপ বা নেচার অফ লজিক, যাকে আমরা 3 বা থার্ড পার্টে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব।
তবে চলো চলে যাওয়া যাক আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তুতে। শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যার যদি প্রকৃতি বা স্বরূপকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা যা দেখছি সেখানে আমরা দেখতে পাই প্রথমত যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। কিছুক্ষণ আগে আমরা বললাম যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই, কেননা বিজ্ঞানের কাজ হচ্ছে প্রকৃতি কোনো সুনির্দিষ্ট শাখা সম্বন্ধে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলাপূর্ণ আলোচনা করা, সে বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন বা সূত্র আবিষ্কার করা। যুক্তিবিদ্যা কিন্তু প্রকৃতির বা মানুষের জীবন ঘনিষ্ঠ যে চিন্তা, সেই চিন্তাকে বিষয়বস্তু ধরে সে বিষয়ে সুশৃঙ্খল আলোচনা করে, চিন্তার কিছু নিয়মাবলী বা সূত্র আবিষ্কারের চেষ্টা করে। অর্থাৎ যুক্তিবিদ্যা নিঃসন্দেহে একটি বিজ্ঞান। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা একটি কলাও, কেননা কলা হচ্ছে আমাদের জ্ঞানের সেই কৌশল যা আমরা বাস্তবে প্রয়োগ করে থাকি। কলা কৌশল এই কথাটির সাথে আমরা পরিচিত, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞানের মাধ্যমে যে অর্জিত জ্ঞানটা রয়েছে, তাকে যখন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি বা বাস্তব জীবনে প্রয়োগের যে কৌশলগুলো আমরা শিখি, তাকে বলা হচ্ছে কলা। যুক্তিবিদ্যা চিন্তা নিয়মাবলীকে যেমন আবিষ্কার করছে, একই সাথে সেই নিয়মাবলীকে বাস্তবে বা আমাদের চিন্তা ক্ষেত্রে প্রয়োগের ব্যাপারেও আমাদেরকে কৌশলগুলো শিক্ষা দিয়ে থাকছে। সুতরাং যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ও কলা উভয়ই। এরপরে আমরা যুক্তিবিদ্যার স্বরূপের আরো বিস্তৃত আলোচনায় দেখতে পাই যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কিছুক্ষণ আগে আমরা গত ক্লাসের রিভিউ যখন করছিলাম তখনই দেখেছিলাম যে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তোমরা এখন পর্দায় দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যার সত্যের আদর্শকে সামনে রেখে আমাদের যুক্তি পদ্ধতির নিয়ম কানুন আবিষ্কার এবং তাদের মূল্য নিরূপণ করে থাকে। অর্থাৎ যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিন্তা করতে পারি বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ঘটনা সম্পর্কে বিভিন্ন ধরনের চিন্তা বা অনুমান আমাদের মধ্যে আসতে পারে, কিন্তু সেই চিন্তাটি কিভাবে সঠিক হবে সেই বিষয়টিকে মুখ্য অবস্থানে রেখে যুক্তিবিদ্যা সত্যের আলোকে চিন্তার নিয়মাবলী বা সূত্রগুলো আবিষ্কার করে, সেই মতে আমাদের সূত্রগুলোকে বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রেও আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকে। সুতরাং যুক্তিবিদ্যা সত্যের আদর্শের পথে আমাদেরকে চালিত করার জন্য একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসাবে কাজ করছে। যুক্তিবিদ্যার স্বরূপের আলোচনার ক্ষেত্রে আমরা আরো দেখতে পাবো যুক্তিবিদ্যা যেমন একটি বিজ্ঞান এবং কলা উভয়, একই সাথে যুক্তিবিদ্যা যেমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তেমনি যুক্তিবিদ্যা তত্ত্বমূলক এবং ব্যবহারিক বিজ্ঞান দুটোই। যুক্তিবিদ্যা অনুমান প্রক্রিয়ার নিয়মাবলী আবিষ্কার করে, তাই এটি একটি তত্ত্বমূলক বিজ্ঞান। একই সাথে যুক্তি পদ্ধতির আবিষ্কৃত নিয়মাবলী আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে সত্যতা অর্জনের শিক্ষা দিয়ে থাকে। সে কারণে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞানও বটে। আমরা গত ক্লাসে রিভিউ করতে গিয়ে সর্বশেষ এই বিষয়টির দিকে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তত্ত্বমূলক বিজ্ঞান বলতে আমরা বিজ্ঞানের কিছু নিয়ম বা সূত্র আবিষ্কারকে বুঝে থাকি, বা যে বিজ্ঞানের যে ধারাটি আমাদের সামনে কিছু নিয়ম কানুন বা সূত্র শৃঙ্খলা সূত্র এগুলোকে উপস্থাপন করে থাকে, সেটা হচ্ছে তত্ত্বমূলক বিজ্ঞান। অপরদিকে বিজ্ঞানের যে শাখা আমাদের এই তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের উদ্বুদ্ধ করে বা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শিক্ষা দেয়, সেটি হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। যেমন আমরা চিকিৎসা বিজ্ঞানের কথাই ধরি না কেন, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের কোন রোগ নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে, রোগ নির্ণয়ের যে নিয়মগুলো রয়েছে, বা সেই রোগের চিকিৎসা সংক্রান্ত যে ধ্যান ধারণাগুলো রয়েছে, সেগুলোকে একটি তাত্ত্বিক জ্ঞান আকারে প্রথমে লাভ করে থাকে একজন শিক্ষার্থী বা একজন চিকিৎসা বিজ্ঞানী। পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে তিনি তার অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে
প্রয়োগ করলে সেটি হয়ে যাচ্ছে তার ব্যবহারিক বিজ্ঞান, বা বাস্তব ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগটি হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। তাহলে দেখা যাচ্ছে যুক্তিবিদ্যা কিন্তু অবশ্যই একটি তাত্ত্বিক বিজ্ঞান, কেননা যুক্তিবিদ্যা আমাদের চিন্তার কিছু নিয়মাবলীকে শিক্ষা দিচ্ছে, চিন্তার কিছু নিয়মকে আবিষ্কার করছে, একই সাথে সেই আবিষ্কৃত নিয়মাবলীকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের বেলাতেও আমাদেরকে সহায়তা করছে। তাহলে যুক্তিবিদ্যা অবশ্যই একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞান উভয়ই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করছি যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত ধারণাগুলো কিছুটা স্পষ্ট হয়েছে। তাও তোমাদের সুবিধার্থে যুক্তিবিদ্যার স্বরূপকে আরো একটু ব্যাখ্যা করার চেষ্টা আমরা করছি। যুক্তিবিদ্যাকে বলা হয় সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান যুক্তিবিদ্যা, বা অনেকে বলে থাকেন লজিক ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস, অর্থাৎ সকল বিজ্ঞানের জননী হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা বলছি বিজ্ঞান প্রকৃতির নির্দিষ্ট বিভাগ নিয়ে আলোচনার বেলায় সেই নির্দিষ্ট ক্ষেত্রে সত্যকে জানতে চায়, আর যুক্তিবিদ্যা সত্য অর্জনের সঠিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এই জন্য সকল বিজ্ঞান যুক্তির উপর নির্ভর করে, সে কারণে যুক্তিবিদ্যাকে বলা হয় সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করবে না যে বিজ্ঞান কখনো অযৌক্তিক কোনো কিছুকে মেনে নেয় না। বিজ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতির যে শাখাটি নিয়ে বিজ্ঞান কাজ করছে সে শাখার চূড়ান্ত সত্যটি বা পরম সত্যটিকে উন্মোচিত করা, আবিষ্কার করা, আমাদের সামনে তুলে ধরা। সেই প্রচেষ্টাটি করতে গিয়ে বিজ্ঞান কিন্তু সত্যের আদর্শকে সামনে রেখে কাজ করছে। যুক্তিবিদ্যায় এক্ষেত্রে বিজ্ঞানকে পথ দেখাচ্ছে। আমরা জানি যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে কাজ করে। এ কারণে অযৌক্তিক কোনো কিছুর স্থান বিজ্ঞানে হয় না, এবং বিজ্ঞান সকল অযৌক্তিকতাকে দূরীভূত করতে, সকল কুসংস্কারকে দূরীভূত করতে, বা পূর্বতন যে ধারণাগুলো ছিল সেগুলোকে নতুন করে নবায়ন করার ক্ষেত্রে যুক্তির সাহায্য নিয়ে থাকে বা যুক্তিবিদ্যার সাহায্য নিয়ে থাকে। আজকে যদি আমরা গণিতের কথাই ধরি, গণিতের ক্ষেত্রে আমরা যদি বলি গণিত অবশ্যই একটি পিওর সায়েন্স বা বিশুদ্ধ বিজ্ঞান, সেখানে যদি আমরা বলি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান, এটি কিন্তু একটি যৌক্তিক কথা। কিন্তু আমি যদি বলি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কিছুটা বেশি, সেটি কি যৌক্তিক হবে? মোটেই না। আমরা জানি ত্রিভুজ যেমনই হোক, যত বড়ই হোক, যে আকৃতিরই হোক, যত ছোটই হোক না কেন, সেক্ষেত্রে এর তিন কোণের সমষ্টি অবশ্যই 160 ডিগ্রি হবে, অর্থাৎ দুই সমকোণই হবে, 180 ডিগ্রি বা দুই সমকোণই হবে, এর কম বা বেশি হতে পারবে না। কিন্তু আমি যদি তার ব্যতিক্রম করি সেক্ষেত্রে সেই ধারণাটি কি হবে? মিথ্যা বা অযৌক্তিক হবে, বা যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই কারণেই বলা হয়ে থাকে যে বিজ্ঞানকে পথ দেখায় যুক্তি। গণিতের আরো একটি খুব সহজ একটি উদাহরণ যদি আমি বলি, 2 + 2 = 4, এটি কিন্তু যৌক্তিক একটি ধারণা। কিন্তু আমি যদি বলি 2 + 2 = 5, তোমরা কি সেটা মেনে নিবে? তোমরা নিশ্চয়ই সেটি মেনে নিবে না, কেননা এটি অযৌক্তিক ধারণা। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি বিজ্ঞানী কিন্তু যুক্তিকে অনুসরণ করছে, সত্যকে পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানকে পথ দেখাচ্ছে যুক্তিবিদ্যা। এই কারণেই যুক্তিবিদ্যা হচ্ছে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান বা মাদার অফ অল সায়েন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, এতদিনে নিশ্চয়ই যুক্তিবিদ্যাকে একটি বিষয় হিসাবে গ্রহণ করার যে কষ্টটা অনেকের মধ্যে ছিল, অনেকে হয়তো বা সায়েন্সের অনেক বিষয়গুলোকে ভাবতে অনেক বেশি মূল্যবান বা যুক্তিবিদ্যার চেয়েও অনেক বেশি গ্রেসফুল, সেই ভ্রান্ত ধারণা বা সেই দুঃখবোধটা বোধহয় তোমাদের কিছুটা হলেও আজকে থেকে কমে যাবে, কেননা তোমরা জানো যে তুমি যুক্তিবিদ্যা শিক্ষার্থী, আর যুক্তিবিদ্যা শিক্ষার্থী হিসাবে তুমি কিন্তু বিজ্ঞানকে পথ দেখাচ্ছ, তাই না? আচ্ছা, এবার তাহলে যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনার ক্ষেত্রে আমরা আরেকটু আলোকপাত করার চেষ্টা করি।
প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা যে শুধু সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান তাই নয়, যুক্তিবিদ্যা সকল কলার সেরা কলা। কিভাবে? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কোনো কলাবিদ্যার বাস্তব অনুশীলন দেখা যায়। এই কারণে প্রায়োগিকভাবে যুক্তিসঙ্গত চিন্তা ও তার নির্ভুল প্রয়োগ দরকার হয়। তাই কোনো কলাকে অভিষ্ট লক্ষ্য লাভে যুক্তির চর্চা করতে হয়। সুতরাং সকল কলার ভিত্তি হিসাবে যুক্তিবিদ্যা সেরা কলা। আমরা আমাদের যখন কোনো বৈজ্ঞানিক জ্ঞানকে বা কোনো তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই বা বাস্তব জীবনে প্রয়োগের কৌশলটি জানতে চাই, তখনই তাকে বলা হচ্ছে কলা, বা জ্ঞানের যেই ধারাটি আমাদেরকে আমাদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ শিখায় তাই হচ্ছে কলা। তাহলে জ্ঞানের মূল উদ্দেশ্যটা কি? জ্ঞানের মূল উদ্দেশ্য সত্য অর্জন। আমি যখন ব্যবহারিক জীবনে সত্য অর্জন করতে চাই, তখনও কিন্তু আমি যে কলা কৌশল অবলম্বন করব সেগুলা অবশ্যই সত্যাশ্রয়ী হতে হবে, অর্থাৎ সত্যের দিকে আমাদেরকে ধাবিত করবে এমন কলা কৌশলই আমাকে গ্রহণ করতে হবে। কেউ তো ইচ্ছা করে এমন কিছু নিশ্চয় করবে না যেটি তাকে মিথ্যার দিকে নিয়ে যাবে। তুমি কি সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুল উত্তরটি দিবে? কখনোই না। যদি সঠিক উত্তরটি তোমার জানা নাও থাকে, সেক্ষেত্রেও তুমি কিন্তু সঠিক উত্তরটি অনুসন্ধান করার জন্য কাজ করে যাবে, তাই না? সঠিক বা সত্যতা অর্জনের এই যে লক্ষ্য, সেই লক্ষ্যটি আমাদের সামনে স্থাপন করে দেয় যুক্তিবিদ্যা। আমি বারবার বলছি তোমাদের মনে রাখার সুবিধার্থে, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং সত্য হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ। সত্যকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার সকল কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। এ কারণে কলা বা বাস্তবিক যে কৌশলগুলো রয়েছে, জ্ঞানের কৌশল, সেটির ক্ষেত্রেও সত্যকে অর্জনের ক্ষেত্রে যুক্তিবিদ্যায় অগ্রণী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যায় পথ দেখায় কলাকে। এজন্য বলা হচ্ছে যুক্তিবিদ্যার সকল কলার সেরা কলা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যুক্তিবিদ্যার বিজ্ঞান কলার সকল দিকে যুক্তিবিদ্যার যে আধিপত্যটি আমরা দেখলাম, তা থেকে কি নির্ঘাত আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা অবশ্যই জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। আমরা যুক্তিবিদ্যার স্বরূপের আরেকটি দিক যদি জানতে চাই, সেখানে আমরা দেখি যুক্তিবিদ্যা একটি আকারগত এবং তত্ত্বগত বিজ্ঞান, আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। চিন্তার আকারগত এবং বস্তুগত এই দুটি দিক রয়েছে। যুক্তিবিদ্যা চিন্তার আকারগত দিক অর্থাৎ যুক্তি বা অনুমান পদ্ধতির আকার, গঠন, নিয়ম ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাই এটি একটি আকারগত বিজ্ঞান। একই সাথে চিন্তা নিয়মাবলীর নির্দিষ্ট বিষয় বা বস্তু কেন্দ্রিক হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, কোনো নির্দিষ্ট বিষয় ছাড়া কোনো চিন্তা করা যায় না, চিন্তার কোনো আকার পাওয়া যায় না। সেক্ষেত্রে যুক্তিবিদ্যা কিন্তু একটি বস্তুগত বিজ্ঞান। আমার মনে হয় তোমাদের আকারগত এবং বস্তুগত বিজ্ঞানের ধারণাটি একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আকারগত বিজ্ঞান হচ্ছে আমাদের সামনে কিছু নিয়ম কানুন তুলে ধরার বা তাত্ত্বিক জ্ঞান দান করার বিজ্ঞান। অপরদিকে বস্তুগত বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যা কোনো একটি বস্তু বা বাস্তব কেন্দ্রিক জ্ঞানকে ঘিরে আবর্তিত হয়, বাস্তব বিষয়কে ঘিরে আবর্তিত হয়। যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা চিন্তার আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সেক্ষেত্রে যুক্তিবিদ্যা কিন্তু আমাদের সামনে চিন্তা কিছু নিয়মাবলী আবিষ্কার এবং উপস্থাপন করে থাকে, চিন্তার কিছু বিশুদ্ধ সূত্র আমাদের সামনে তুলে ধরে, আবিষ্কারের চেষ্টা করে। তাই যুক্তিবিদ্যা নিঃসন্দেহে একটি আকারগত বিজ্ঞান। আমাদের চিন্তার আকারটি কেমন হবে সেটি আমাদেরকে যুক্তিবিদ্যা শিখিয়ে থাকে। অপরদিকে যুক্তিবিদ্যা একটি বস্তুগত বিজ্ঞান। কেননা আমার চিন্তাটি যদি বস্তু কেন্দ্রিক না হয়, তাহলে আমি কিভাবে এর উপরে আকারটি প্রয়োগ করব? ধরো আমি এখন বললাম, রাতে আমি যখন ঘুমিয়েছি রাস্তাটি আমি দেখেছি শুকনো। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বাড়ির সামনের এই রাস্তাটি ভেজা। এ থেকে আমি অনুমান করব, কি অনুমান করতে পারি? আমি অনুমান করতে পারি যে হয়তো রাস্তায় বৃষ্টি হয়েছিল, যে কারণে রাস্তাটি ভিজে গেছে। এই যে আমি অনুমানটি করলাম, আমি চিন্তা করলাম, এই চিন্তা করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু একটি সত্যকে আবিষ্কার করা, যে আসলে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল সেটি আমি জানতে চাইছি এবং
যুক্তি দিয়ে আমার মাথা যে আমার যে চিন্তা শক্তি রয়েছে, আমার যে যুক্তি বোধটি রয়েছে, সেই যুক্তির যে নিয়মগুলো রয়েছে, সেই যুক্তির নিয়মগুলো, চিন্তার নিয়মগুলোকে প্রয়োগের মাধ্যমে কিন্তু আমি জানতে চাইলাম। এবং কি জানতে চাইলাম? আমি যা জানতে চাইলাম সেটা কিন্তু একটি বাস্তব জগতের ঘটনা। বৃষ্টি হয়েছিল কি হয়নি, এই যে আমি চিন্তা করলাম, এই চিন্তাটি বৃষ্টি কেন্দ্রিক চিন্তা বা রাস্তা ভেজা কেন্দ্রিক একটি চিন্তা। সুতরাং যুক্তিবিদ্যা নিঃসন্দেহে একটি বস্তুগত বিজ্ঞান। একইভাবে এই যে আমি চিন্তাটা করলাম, চিন্তা প্রক্রিয়াটি ধাপে ধাপে আমি যে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করলাম, এই প্রক্রিয়াটি একটি আকারগত দিককে নির্দেশ করছে। আমার চিন্তা কিভাবে আমি করছি সেই নিয়ম বা সূত্রগুলোর দিকে ইঙ্গিত করছে। তাহলে দেখা যাচ্ছে যুক্তিবিদ্যা কিন্তু একই সাথে আকারগত বিজ্ঞান এবং বস্তুগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা চিন্তার আকারকে যেমন আমাদের সামনে উপস্থাপন করছে, একইভাবে সেই চিন্তাটি নির্দিষ্ট কোনো বস্তু কেন্দ্রিক হয় বা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেভাবেই কিন্তু যুক্তিবিদ্যা তার আলোচনাকে চালিয়ে যাচ্ছে। সুতরাং যুক্তিবিদ্যা একটি আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনার এই ক্লাসটিতে আশা করছি তোমাদের অনেকগুলো প্রশ্নের জবাবই তোমরা পেয়ে গেছো। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় বা কোনোভাবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে বা পরীক্ষা সংক্রান্ত যদি এমন কোনো প্রশ্ন থাকে, পরীক্ষায় যদি এমন কোনো প্রশ্ন থাকে যে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করো, ডিসকাস দ্য নেচার অফ লজিক, সেক্ষেত্রে আশা করি তোমরা আর কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। তারপরে তোমাদের সবার সুবিধার্থে আমি তোমাদের জন্য আরেকবার মনে করিয়ে দিতে চাচ্ছি, যুক্তিবিদ্যার স্বরূপ বা যুক্তিবিদ্যা কি ধরনের জ্ঞানীয় শাখা, সেই সংক্রান্ত আলোচনায় আমরা দেখেছি যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। আমরা দেখেছি যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যার আদর্শ হচ্ছে সত্য। আমরা দেখলাম যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান এবং একটি তাত্ত্বিক বিজ্ঞান, অর্থাৎ যুক্তিবিদ্যা একই সাথে আমাদের সামনে তত্ত্ব উপস্থাপন করছে এবং সেই তত্ত্বগুলোর ব্যবহারিক দিককেও নির্দেশ করছে। আমরা দেখেছি প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান, সকল বিজ্ঞানের সত্যের পথ দেখাচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা সকল কলার সেরা কলা, কারণ যুক্তিবিদ্যা সত্যকে অবলম্বন করে তার কৌশল গুলোকে বাস্তব জীবনে প্রয়োগের শিক্ষা দিয়ে থাকে, যা কলার অন্যতম প্রধান লক্ষ্য। একইভাবে আমরা দেখলাম যুক্তিবিদ্যা আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। কেননা যুক্তিবিদ্যা যেমন আমাদের চিন্তার আকারকে প্রকাশ করছে, একইভাবে আমাদের সেই চিন্তার আধেয় বা বিষয়বস্তুর দিকেও যুক্তিবিদ্যা সমানভাবে গুরুত্ব দিয়ে রাখছে। সুতরাং যুক্তিবিদ্যা একই সাথে আকারগত এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যার এই স্বরূপ সংক্রান্ত আলোচনার মাধ্যমেই আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা সমাপ্তি হলো। এরপর তোমাদের সাথে প্রথম অধ্যায়ের আরেকটি যে টপিক রয়েছে, স্কোপ অফ লজিক বা যুক্তিবিদ্যার পরিসর, এ বিষয়ে তোমাদের সাথে নিশ্চয়ই আলোচনা করেছেন ম্যাডাম তাসনিম খায়ের। তো প্রথম অধ্যায়ের এই আলোচনার শেষে আমরা পরবর্তী ক্লাসে যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়টির সারমর্ম, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা কি কি শিখলাম, কি কি বিষয়বস্তু আমরা জানলাম, সে বিষয়ে একটি সামগ্রিক দৃষ্টিপাত করার চেষ্টা করব। সেই সূত্রে আমাদের আগামী ক্লাস হবে জিস্ট অফ ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ের সারমর্ম। আশা করি তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা জানাবে এবং আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও তোমরা বইয়ের সাহায্য নাও, সেক্ষেত্রে অনেকটাই তোমরা সহায়তা পাবে বলে প্রত্যাশা করছি। আর সবার আগে নিজের এবং নিজের পরিবারের দিকে, নিজের পারিপার্শ্বিক দিকে লক্ষ্য রাখো, সত্যের আদর্শে নিজেকে গড়ে তোলো। এই কামনাতে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে। ভালো থাকো শিক্ষার্থীরা, অনেক অনেক সুন্দর